বর্ষার সময় ভূতের গল্প শুনতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। তবে কেমন হয় যদি এমনই বর্ষার রাতে নিজের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে? আজ তেমনই এক ভৌতিক অভিজ্ঞতার কথা বলবো, যা আমার সাথে হয়েছিল প্রায় বছর 4 আগে। তখন সবেমাত্র লেখালেখির জগতে ধীরে ধীরে পরিচিত হতে শুরু করেছি। এমন সময় আমার কলেজ জীবনের বন্ধু চঞ্চল আমাকে নিমন্ত্রণ জানায়। চিঠির উপরে বড় বড় করে লেখা ছিল, বন্ধু তোমায় জ্যৈষ্ঠের নিমন্ত্রণ। সাথে পেলাম একটা বিয়ের কার্ড। আগামী সপ্তাহেই ওর বিয়ে। মনে মনে ভাবলাম, বেশ কিছুদিন লেখালেখির জন্য ভালো কোনো প্লট খুঁজে পাচ্ছি না। এই সুযোগে যদি গ্রাম থেকে ঘুরে আসি তাহলে হয়তো গল্পের জন্য ভালো কোনো প্লট পাব। আবার সেই সাথে জ্যৈষ্ঠের আম কাঁঠালও খাওয়া হবে। তাছাড়া গ্রামে চঞ্চলদের বিরাট বাড়ি, থাকা খাওয়ার অসুবিধার প্রশ্নই ওঠে না। তাই আর দেরি না করে রওনা হলাম শীতলীপুর গ্রামের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে দেখি প্ল্যাটফর্মে চঞ্চল আমার জন্য দাঁড়িয়ে আছে। এই বন্ধু, এই যে আমি এদিকে। দূর থেকে দেখা মাত্রই আমি চঞ্চলের দিকে এগিয়ে গেলাম। কেমন আছিস বন্ধু? হ্যাঁ, এই ভালো আছি। তোর কি খবর? এই তো চলছে আর কি। চল চল, ওইদিকে রিক্সা দাঁড় করানো আছে, যেতে যেতে কথা হবে, চল। তা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, অসুবিধা কিসের? কতদিন পর আসলি রে তুই। হ্যাঁ, এবার কিন্তু তোকে 1 মাস রাখবই রাখবো। আচ্ছা, তো 1 মাসের বেশি থাকলে তাড়িয়ে দিবি না তো? যা বলেছিস। তা রে, তোর লেখালেখির কি খবর? শুনলাম এইবারের বইমেলায় নাকি তোর লেখা বই ভালোই সাড়া ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, চলছে আর কি। ভাবছি যে কটা দিন এখানে আছি একটা উপন্যাস শেষ করে তবে ফিরব। বেশ বেশ, তোর যে কদিন ইচ্ছা থাকবি, আশা করি তোর কোনো অসুবিধে হবে না। কথা বলতে বলতেই চঞ্চলদের বাড়ি চলে আসলাম। তোর জন্য নিচতলায় একটা রুম গুছিয়ে রেখেছি, এখন ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি ওই তোর খাবারের ব্যবস্থা করছি। যদি কিছু মনে না করিস একটা কথা বলি। আরে হ্যাঁ হ্যাঁ, বল না। বলছি, দোতলায় যদি আমাকে একটা রুমের ব্যবস্থা করে দিতিস। ইয়ে না, মানে দোতলায় তো হবে না। কেন বলতো? কোনো সমস্যা আছে নাকি? সমস্যা বলতে আসলে ওই দোতলায় কেউ থাকে না তো, তুই একা ওখানে থাকতে পারবি না। ঠিক আছে, যদি বেশি সমস্যা হয় তাহলে দরকার নেই, ছেড়ে দে। তুই এত করে বলছিস। আচ্ছা চল তাহলে, তোকে বরং ওই দোতলায় একটা ব্যবস্থা করে দিই। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। দোতলায় গিয়ে সিঁড়ির পাশের একটা ঘরে প্রবেশ করলাম। ঘরটা ছোটখাটো, সাজানো গোছানো। আসবাবপত্র বলতে ওই সামান্য কিছু রাখা আছে। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো, মানে তুই এত করে বললি তাই ব্যবস্থা করলাম আর কি। এখানে কাউকেই থাকতে দেওয়া হয় না, এমনকি বাড়ির লোকজনেও বিশেষ প্রয়োজন ছাড়া দোতলায় ওঠে না। আমি কথাগুলোয় খুব একটা গুরুত্ব দিলাম না, হয়তো কোনো সমস্যা আছে। যাই হোক, অত ভেবে কাজ নেই। আর একটা কথা, রাত বিরেতে বা যে কোনো দরকার পড়লে নিচে গিয়ে আমাকে ডাক দিস, কিন্তু কখনোই ওই কোণের দিকের ঘরগুলোতে যাস না, কেমন? আচ্ছা ঠিক আছে, ওদিকে না হয় যাব না। দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়েছিলাম। ট্রেনে ঝালমুড়ি খাওয়ার পর থেকেই বুকটা কেমন জ্বালা পোড়া করছে, মনে হয় অ্যাসিডিটির কারণে। তাই ব্যাগ থেকে অ্যাসিডিটির ওষুধ খুঁজে বের করলাম। ওষুধ খুঁজতে যেয়ে ব্যাগের সব জামা কাপড় বিছানার চারিদিকে এলোমেলো করে ফেলেছি।
এখন আর এসব ঠিক করতে মন চাইছে না। বিকেল হয়ে গেছে, বাইরে থেকে বরং একটু ঘুরে আসি, বাড়ি ফিরে তারপর না হয় কাপড় গুছিয়ে রাখবো। নিচে নেমে দেখলাম চঞ্চল ডেকোরেটরের লোকের সাথে কথা বলছে। এখন ওর নানান কাজে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, তাই ওকে আর বিরক্ত না করে ভাবলাম এই পড়ন্ত বিকেলে একাই গ্রামটা ঘুরে দেখি। আকাশে মেঘ করেছে, মনে হয় যে কোনো সময় বৃষ্টি নামবে, তাই খুব বেশি দূরে যাওয়া যাবে না। কদিন ধরে যে প্রচন্ড গরম পড়েছে, বৃষ্টি হলে কিছুটা স্বস্তি ফিরবে। অবশ্য শহরের তুলনায় গাছপালায় ঘেরা গ্রামে গরমের তীব্রতা অনেকটা কম। বলতে গেলে এখানকার খোলামেলা সবুজ প্রকৃতি আর মনোরম বাতাসে মনটা জুড়িয়ে যায়। শহরের ওই আবদ্ধ ঘরের থেকে এমন পরিবেশ অনেক ভালো। বেশ কিছুটা পথ হাঁটার পর দেখলাম একটা চায়ের দোকান। সেখানে কয়েকজন বসে গল্প করছে। আমিও দোকানে গিয়ে বসলাম। আমাকে নতুন দেখে সবাই আগ্রহী হয়ে উঠল। আমি আমার পরিচয় ওনাদের বললাম। ও আচ্ছা, তুমি তাহলে চঞ্চলের বন্ধু? বেশ বেশ। এই দুলাল, ওকে ভালো করে এক কাপ চা বানিয়ে দাও তো। আর কি খাবে বলো বাবা? আরে না না, এক কাপ চা হলেই যথেষ্ট। আপনারা গ্রামের মানুষ সত্যিই খুব আন্তরিক। হঠাৎ প্রচন্ড এক মেঘের গর্জনের সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। এই রে, বৃষ্টি শুরু হয়ে গেল, এখন বাড়ি ফিরবো কি করে? বৃষ্টি না থামলে আপনি আমার ছাতাটা নিয়েছেন, পরে আমি চঞ্চলদার বাড়ি থেকে নিয়ে আসবো। যাক, ভালোই হলো। গ্রামের সবার ফসল কেটে ঘরে তোলা শেষ। এখন বৃষ্টি হলে আর ফসল নষ্ট হওয়ার ভয় নেই। বলছি কবরেজ কাকু, এমন সময় তোমার মুখ থেকে একখানা ভূতের গল্প শুনতে খুব মন চাচ্ছে, শোনাবে গো? বাহ, বৃষ্টির সময় ভূতের গল্প হলে সত্যি একদম জমে যাবে। তোমরা সবাই বলছো যখন, তাহলে আমি তোমাদের একটা ভূতের গল্প বলি। শোনো, তোমরা তো জানো আমি পেশায় কবিরাজ। আর আশেপাশে 3 গ্রামে হাসপাতাল তো দূরের কথা, একটা ডাক্তার অবধি নেই। তাই গ্রামে কোনো রোগী বেশি অসুস্থ হলেই আমার ডাক পড়ে। তেমনি একদিন বেশ রাত করে রোগী দেখে ফিরছিলাম। তখন কটা হবে, রাত 12টা-1টা বাজে। এখন ছিল শীতকাল। কনকনে শীতের মধ্যে দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। সাইকেলের সামনে ছিল একটা হ্যারিকেন জ্বালানো। হ্যারিকেনের মৃদু আলোয় জমাট বাঁধা কুয়াশা ভেদ করে ধীরে ধীরে সামনে এগোচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই দেখলাম রাস্তার মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে। আচমকা এমন রাস্তার সামনে কাউকে দেখে আমি সাইকেলটা থামালাম। এই কে রে, এইভাবে কেউ পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে? বলি, এই কুয়াশার মধ্যে দেখতে না পেয়ে একটা বিপদও তো হতে পারত। কবরেজ মশাই, আমি বিটকু, চিনতে পারছেন না? বিটকু? হতচ্ছাড়া বিটকু, এত রাতে এখানে কি করছিস? বলছি, কাল সকালে আমার বাড়িতে যেতে পারবে? কাল? কেন রে, তো কি হয়েছে? আর বলো না, বড্ড অসুখে ভুগছি। কাশি তো কোনোভাবেই থামছে না। কাল সকালে একটু আসো না আমার বাড়িতে। তোর তো 3 কুলে কেউ নেই। একা পড়ে থেকে যদি সারাদিন ওই বিড়ি ফুঁকিস, তাহলে কাশি তোর হবে না তো কি আমার হবে রে মরকাট? আহা, এত কথা বলার সময় আমার হাতে নেই।
যা বলছি শোনো, কাল একটু আসো আমার বাড়িতে, অন্য একটা সমস্যা হয়েছে। সমস্যা? তুই কি সমস্যা সে কথা এখন বললেই তো হয় রে বাবু। সমস্যার কথা আর কি বলবো বলো, এই দেখো না, গলা থেকে শুধু রক্ত ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে, বন্ধ হওয়ার কোনো নামই নেই। কি করা যায় বলো তো? কথা বলতে বলতেই দেখলাম যেন মাটির খেলনার মতো বিটকুর মাথাটা খুলে নিচে পড়ে গেল, গলা দিয়ে অঝরে রক্ত ঝরছে। চোখের সামনে সব কি দেখছি আমি? কি হচ্ছে এসব? কি হচ্ছে? বললাম না, গলা দিয়ে রক্ত পড়া বন্ধই হচ্ছে না। দেখো না, দেখো না কি হয়েছে আমার, দেখো না কবিরাজ মশাই। বিটকু যে আর বেঁচে নেই তা বুঝতে আমার আর বাকি রইল না। দ্রুত ওখান থেকে সাইকেল চালিয়ে চলে আসলাম। পিছন থেকে বিটকু বলতে লাগলো, তিনকুলে আমার কেউ নেই, কাল সকালে সবাইকে নিয়ে এসো আমার বাড়িতে। আমি আর কোনো কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। সাইকেল চালিয়ে সোজা বাড়ি ফিরে আসি। পরদিন গ্রামের কয়েকজনকে নিয়ে ওর বাড়িতে গিয়ে দেখলাম বিটকুর নিথর দেহটা পড়ে আছে ওর ছোট্ট কুঁড়ে ঘরে। তারপর কি হয়েছিল? তারপর আর কি, আমরা গ্রামের কয়েকজন মিলে ওর শেষকৃত্যের কাজটা করলাম। সত্যি বেশ গা ছমছমে ঘটনা। এই জীবন দশায় এমন আরো কত কি দেখলাম। যাই হোক, তা বাবা তুমি কতদিন আছো এখানে? আছি আপাতত কয়েকদিন। বৃষ্টিটা থেমেছে বোধহয়, সন্ধেও হয়ে এলো। যাই, আমি এখন উঠি। হ্যাঁ, আপনি আমার ছাতাটা নিয়ে যান, এই সময় বৃষ্টি বেশি ভালো না, ভিজলে জ্বরে পড়বেন। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর ছাতা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সবার সাথে গল্প গুজবে সময়টা ভালোই কাটলো। একবারও মনে হয়নি আমি এখানে নতুন এসেছি। আসলে গ্রামের মানুষরা সহজেই সবাইকে আপন করে নেয়। মনে হয় এখানে দিনগুলো বেশ ভালোই কাটবে। মাঝ পথে হঠাৎ করে দেখি চঞ্চল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, এমন না বলে কয়ে তুই কোথায় গেছিলিস বল দেখি? আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, তাই ওই ছাতি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি একদম ঠিক আছি, সামনে ওই দুলালের চায়ের দোকানে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, চল চল। বাড়ি যাওয়ার পর চঞ্চল আমাকে একটা হ্যারিকেন দিল। এখানে প্রচুর লোডশেডিং হয়, তাই হ্যারিকেনটা নিয়ে আমি আমার ঘরে গেলাম। তবে ঘরের দরজা খুলে আমি চমকে উঠলাম। দেখলাম সব জিনিসপত্র গোছানো, খাটের উপর অগোছালো জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে ব্যাগে রাখা আছে। কিন্তু এটা করলোটা কে? হয়তো বাড়ির কেউ ঘর গোছাতে এসে তখন আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছে। কিন্তু অচেনা মানুষ ব্যাগে হাত দিয়েছে ভাবতেই কেমন একটা অস্বস্তি লাগলো আমার। কিন্তু কি আর করা যায়, কিছু বলতে গেলে আবার কি না কি মনে করে তারও ঠিক নেই। এরপর থেকে সাবধানে থাকতে হবে। গ্রামের দিকে রাতে সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। আমিও রাতের খাওয়া সেরে বিছানায় এসে শুয়েছিলাম। তবে আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘের গর্জন। কতক্ষণ শুয়ে আছি তা ঠিক মনে নেই। বাইরে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেলাম। সেই সাথে মনে হলো বারান্দা দিয়ে কেউ যেন দৌড়ে গেল অন্যদিকে।
মনে হয় দোতলায় কেউ এসেছে, কিন্তু এত রাতে কে এলো? কোনো সমস্যা হয়নি তো? কৌতূহলের বশে দরজা খুলে বাইরে আসলাম, কিন্তু কই, কোথাও তো কেউ নেই। খালি বারান্দায় আমি একা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে ওই কোণার ঘরটায় কেউ আছে। হাঁটতে হাঁটতে বারান্দার একদম শেষে চলে আসলাম। ঘরের একটা জানলা হালকা খোলা, সেখান থেকে শোনা যাচ্ছে কে যেন কথা বলছে। চঞ্চল যে বলেছিল এখানে কেউ থাকে না, তাহলে কে কথা বলছে? জানলাটা পুরো খুলে দেখার চেষ্টা করতে চমকে উঠলাম। দেখলাম ঘরের মধ্যে একটা নরকঙ্কাল কথা বলছে। বিদ্যুতের ঝলকানিতে নরকঙ্কালটা স্পষ্ট হয়ে উঠল। রাতের খাবার এত দেরি করে খেলে ওষুধ কখন খাবেন বলুন তো? এমনিতেই এক গাদা অসুখ বাঁধিয়ে বসে আছেন, সময় মতন না খেলে ওষুধে কি কাজ করবে? ভয়ে আমি চিৎকার করতে করতে নিচ তলায় চলে আসলাম। আমার চিৎকার শুনে চঞ্চল বাইরে বেরিয়ে আসলো। কিরে, কি হয়েছে তোর? আমি ওকে সবকিছু খুলে বললাম। তোকে তো আগেই বলেছিলাম রে, দোতলায় সমস্যা আছে। আসলে তুই যাকে দেখেছিস ও হলো জগাই, আমার দাদার বিশ্বস্ত কাজের লোক ছিল। ও দোতলায় আমার দাদার সাথেই থাকতো। বলতে গেলে মৃত্যুর আগে পর্যন্ত এ বাড়িতেই কাজ করেছিল। তবে হঠাৎ একদিন রাতের বেলায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়, মাথায় প্রচন্ড আঘাত লাগায়, ওখানেই ও মরে যায়। তবে এখনো মাঝে মাঝে দোতলায় জগাইয়ের অশরীরী অস্তিত্ব বোঝা যায়। চঞ্চলের বাড়িতে আমার খুব বেশি দিন থাকা হলো না। ওর বিয়ের পরই আমি ওখান থেকে চলে আসি। তবে সেই জ্যৈষ্ঠ মাসের বর্ষা রাতের কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে। মানুষ অভ্যাসের দাস, তাই হয়তো অস্বাভাবিকভাবে মারা গেলেও অনেকের অস্তিত্ব তার অতীতের অভ্যাসটাই পালন করে যায়। বাবু, ও বাবু, আপনার সুগারের ওষুধটা। এই শুনেছ, গত রাতে কাল বৈশাখীর ঝড়ে গদার ঘরের চালটা নাকি উড়িয়ে নিয়ে গেছে। রাতে ঝড়ে তো আর কিচ্ছু শুনতে পাইনি। সকালে গদার হাউকাউ শুনে গিয়ে দেখি এই অবস্থা। হ্যাঁ, আমিও শুনেছি খানিকটা। আমার বাড়ির পূর্বের কাঁঠাল গাছটা তো ভেঙে আমার বাড়ির উঠোনে এসে পড়েছে। ভালোই ঝড় হয়েছে তার মানে। হ্যাঁ, তাই তো দেখছি। তবে আজ আকাশ বেশ পরিষ্কার, ঝড় হবে না মনে হচ্ছে। ঘোষ কাকু, ঝড় যেহেতু হবে না বলছো, একটা গল্প শোনাবে নাকি? কাল বৈশাখীর ঝড়ের গল্প। লোকজনের এদিকে দুর্যোগ, আর তুই আছিস ঝড়ের মজা নিয়ে। আহা, ছোকরাটা শুনতে যেহেতু চাচ্ছে, একটা গল্প শুনিয়ে দাও না। এমনিতে তো আমরা আর এক্ষুনি বাসায় যাচ্ছি না। গল্প শুনতে শুনতে না হয় আড্ডাটা ভালোই জমে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ তোমাদের একটা গল্প শোনাই। একটা কালবৈশাখী ঝড়ের রাতের গল্প। বহু বছর আগে এক কালবৈশাখী রাতে ট্রেনটা নৈশব্দের বুক চিরে বেরিয়ে যাবার পর স্টেশনটা
আবার অন্ধকারের চাদরে ঢাকা পড়ল। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালাম আমি। খানিকক্ষণ আগে কালবৈশাখীর ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে, তার ছাপ স্পষ্ট। দূরে একটা আবছায়ার দোকান ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কোন পথে যাবেন ও মশাই? পেছন থেকে একটা ভরাট কণ্ঠের ডাক শুনে ঘুরে তাকালাম আমি। খানিক দূরে ঘন অন্ধকারে ধীরে সুস্থে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম একজন ব্যক্তিকে। কাছে আসতেই বোঝা গেল একজন মাঝবয়স্ক লোক, পরনে পাঞ্জাবি পায়জামা পরা। লোকটি এবার প্রশ্ন করল, বলছি কোন দিকে যাবেন? কাশিমপুর যাব। ও পথে আর কিছু পাবেন না। অবস্থা জানেন ওদিককার? কয়টা বাজে দেখেছেন? হ্যাঁ, খবর পেয়েই তো এলাম। আসলে কাশিমপুর আমার শ্বশুর বাড়ি। 2 সপ্তাহ আগে আমার বউ আর একমাত্র ছেলে এখানে বেড়াতে এসেছিল, আর গতকালই খবরের কাগজে এদিকটার খবর জানতে পারলাম। তাই আর দেরি না করে ছুটে এসেছি। ওদের নিয়ে যাব এবার, কিন্তু এই ট্রেনটা এত লেট করে আসবে একদমই বুঝতে পারিনি। এখন গাড়ি ঘোড়া না পেলে তো। আমিও তো এই ট্রেনেই ফিরলাম। আপনার কপাল ভালো, আমার সাথে দেখা হয়ে গেল। আমিও ওই কাশিমপুরেই যাব। এই অন্ধকারে জলে ডোবা মাঠ ঘাট পেরিয়ে একা একা যেতে গেলেই বিপদে পড়তেন। চলুন একসাথে হাঁটা লাগাই, অন্য রাস্তা হয়ে যাব। সে কি মশাই, অবস্থা কি এতই খারাপ নাকি? খবরের কাগজে সবটুকু লেখা থাকে না। কাগজে যেমনটা পড়েছেন অবস্থা তার থেকেও অনেক খারাপ। তবে চিন্তা করবেন না, গ্রাম এখনো সুরক্ষিত আছে। আচ্ছা, বাকি কথা না হয় হাঁটতে হাঁটতে শুনবেন। রাস্তা কিন্তু অনেক, হেঁটে হেঁটে যেতে হবে। রাতও তো বাড়ছে। হ্যাঁ, আমি আমার কাঁধের ব্যাগটা সামনে নিয়ে রওনা হলাম লোকটার সাথে। দইয়ের মতো প্যাচ প্যাচ কাদায় ভরা পুরো রাস্তা। ভাগ্যিস আসার সময় একটা টর্চ নিয়ে এসেছিলাম, সেটাই এখন ভরসা। লোকটা আমার আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমি তার পিছু পিছু। লোকটা এতক্ষণে এত কথা বললেও এখন একদম চুপ। নিস্তব্ধতা ভেদ করে আমি প্রথমে বলে উঠলাম, আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে যে বললেন কাশিমপুরের অবস্থা নাকি অনেক খারাপ, অনেক লোকও নাকি মরেছে, আসলে এমন হলো কি করে? কাশিমপুর গ্রামটা একটা নিচু গ্রাম, জানেনই তো। 2 দিন লাগাতার কাল বৈশাখীর ঝড় আর 1 সপ্তাহ ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে এইখানে। গ্রামের পূর্ব দিকে ওই যে বিশাল বাওর, ওটাই ফুলে ফেপে উঠে আর পুরো গ্রামকে ডুবিয়ে দিয়ে গেছে। এখনো প্রায় প্রতিদিনই একবার করে এখানে কাল বৈশাখীর ঝড় হয়ে যাচ্ছে। অবস্থা খুবই ভয়ঙ্কর। এই কথা বলতে না বলতেই হঠাৎ কোথা থেকে যেন এক ঝাপটা বাতাস এসে আমাদের যেন রীতিমতো উড়িয়ে নিয়ে যেতে চাইল। চারপাশে লক্ষ্য করে দেখলাম শুধু বাতাস নয়, এ যেন কালবৈশাখীর ঝড় শুরু হলো। ওই আবার শুরু হলো, দেখছেন তো
এরকমই হচ্ছে গত 1 সপ্তাহ ধরে। এখন কি হবে? এভাবে ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকলে তো আর রক্ষা নেই। ঝড় তো আমাদের উড়িয়ে নিয়ে যাবে। আশেপাশে কি কোথাও আশ্রয়ের মতো জায়গা নেই? আপনি চিন্তা করবেন না, আর মিনিট 2 এগিয়ে গেলে আমার পরিচিত একজনের কুঁড়ে ঘর আছে। সেখানে গিয়ে জ্বর না থামা অবধি আমরা আশ্রয় নিতে পারবো। দ্রুত পা চালান। দ্রুত হেঁটে যেতেই সামনে নজর আসলো 4-5টা খেজুর গাছ, আর তার আদলে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওই যে ওই কুঁড়ে ঘরে একজন লোক আছে। বানে ছেলে পুলে সব মরেছে, ও শুধু একা আছে ওই ঘরে। চলুন, ঝড় না থামা অবধি ওখানে আশ্রয় নেই। এই সনাতন, ঘরে আছিস? সনাতন, কে? আরে আমি দৈব। ঘর থেকে বের হ, আমরা যে ঝড়ে আটকা পড়েছি। তোর এইখানে আশ্রয় দিয়ে আমাদের। আমার সাথে কমল ঘোষের জামাইও আছে। তুমি দৈব মশাই? আরে হ্যাঁ, যেমন ভাব করছিস যেন ভূত দেখছিস। এই কথা বলেই সেই লোকটা আর আমি দ্রুত দৌড়ে সেই কুঁড়ে ঘরে ঢুকে গেলাম। ঘরে তেমন কিছুই নেই, শুধু একটা চৌকি আর একটা ভাঙা চেয়ার। বাইরে তখন তুমুল ঝড় শুরু হয়ে গেল। কি রে, বানে তো তোর ছেলে পুলিশ সব মরে ছাপা হলো, তুই এখনো মরিসনি। অদ্ভুত তো, লোকটার মুখে কি কিছুই আটকায় না? এমন দুঃখের কথা কেউ এমন মুখের ওপর এভাবে বলে? আমি তো মনে করলুম এই গ্রামে কেউ আর বেঁচে নেই। তুই বাঁচলি কি করে? তুমি আসলে? আরে থাম থাম, কি কিন্তু কিন্তু শুরু করলি? হ্যাঁ, প্রথম থেকেই দেখছি এই সনাতন নামক লোকটা কিছু বলতে গেলেই আমার সাথের লোকটা ধমক মেরে চুপ করে রাখে। বিষয়টা আমার কেমন যেন সন্দেহজনক লাগছিল। কদিন আগে আমাদের যে অবস্থা হয়েছিল, বানের জল চালের উপর অব্দি উঠে গিয়েছিল। চালের উপর বসে কতদিন রাত যে পার করতে হয়েছে, কি আর বলি। আমরা সনাতনের ঘরে ঘণ্টাখানেক ছিলাম বোধহয়। ঝড় আর বৃষ্টির বেগ অনেকটাই ধরে এসেছে। চলুন আমরা এবার বের হই, ঝড়টা থেমেছে। আবার যে আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। যত দ্রুত সম্ভব আমাদের এগিয়ে যেতে হবে। এতক্ষণ ধরে আপনার সাথে চলছি, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আসলে আপনি পেশায় কি করেন? গ্রামে থাকলেও আপনাকে দেখতেও কিন্তু যথেষ্ট শিক্ষিত মনে হয়। আমি পেশায় একজন তান্ত্রিক, তবে খারাপ নই। লোকের উপকার করাই আমার মূল আদর্শ। আমার গুরু ছিলেন মস্ত ক্ষমতাধর একজন তান্ত্রিক। তার আদেশে আমি কখনোই কোনো লোকের ক্ষতি সাধন করি না। কিন্তু আপনাকে দেখে তো একদমই তান্ত্রিকের মতো দেখা যায় না। হ্যাঁ, প্রথম দেখায় সবাই এই একই কথা বলে। আমি ঘর সংসার করি, অন্য সাধারণ মানুষের মতন পোশাক পরিধান করি। এই গ্রামে সবাই আমাকে চেনে এবং সম্মান করে। চারপাশে তো জল আর জল, সাপের উপদ্রব তো অনেক বেড়েছে মনে হয়। এই গ্রামে সাপের থেকেও
বড় ভয়ঙ্কর জিনিস রয়েছে। মানে সেটা কি জিনিস? ভূত প্রেতে বিশ্বাস করেন? ভূত প্রেত মানুষের মনের ভয় ছাড়া আর কিছুই না। আমি বিশ্বাস করি না। কিন্তু এই গ্রামে আমরা সবাই বিশ্বাস করি। এই গ্রামে এক পিশাচের বাস, এক ভয়ঙ্কর পিশাচ। ও মানুষের রূপ ধারণ করতে পারে। আমি নিজে ওকে ওই যে সামনে 4টা বেল গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে পুঁতে রেখেছি। ওই বেল গাছগুলো কেউ কাটে না। যতদিন গাছগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওই পিশাচ কারো কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই ওকে ওইখানে বন্দি করে রেখেছি। এসব কি আজব কথা বলছেন? এও আবার হয় নাকি? বিশ্বাস হচ্ছে না? আমি এখানে দাঁড়ালাম, সামনে গিয়ে ওই বেল গাছগুলো একটু দেখে আসুন, তাহলেই বিশ্বাস হবে। আরে যান না, এই বুড়োর কথা একটু মেনেই দেখুন। আমি সেই লোকটাকে ওখানে রেখে সামনে বেলতলার দিকে এগিয়ে গেলাম। কিন্তু এ কি, সামনে তো সেই বেলগাছগুলো আছে, কিন্তু দাঁড়িয়ে নেই। ঝড়ে গাছগুলো উপরে মাটিতে পড়ে রয়েছে, আর তারই নিচে একজনের লাশ, জলে ডোবা, ফুলে ভেবে ওঠা লাশ। আমার সঙ্গে এতক্ষণ ধরে আসা বৃদ্ধ মশায়ের লাশ। তাহলে এতক্ষণ ধরে আমার সঙ্গে যে আসলো সে কে? আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বলা সেই কথাগুলো। এই গ্রামে এক পিশাচের বাস। ও মানুষের রূপ ধারণ করতে পারে। কি জামাই বাবু, কি দেখলেন? বেল গাছগুলো তো উপরে গেছে। এখন এখন ওই পিশাচটা তো মুক্ত হ্যাঁ। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে খেজুর গাছটার সমান লম্বা এক অবয়ব। তার চুলগুলো সজারুর কাটার মতন। মুখ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্তলালা। আমি এক চিৎকার দিয়ে ঘাড়ের ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে গায়ের সমস্ত শক্তি এক করে দৌড়াতে আরম্ভ করলাম। এখানে আর এক মুহূর্ত দাঁড়ালে আমার আর নিস্তার নেই। জীবনের মায়ায় চোখ বন্ধ করে জল পেরিয়ে পৌঁছালাম আমার শ্বশুর বাড়িতে। বাকি পথখানি আমি কিভাবে যে এসেছি তা আমি বলতে পারবো না। বাড়ির উঠোন, চারপাশ সব কিছু এখন হাঁটু জলে ডোবা। বাড়ি ঢুকেই আমি আমার একমাত্র ছেলের নাম ধরে ডাকা শুরু করলাম। বলাই, বাবা বলাই, তোরা তোরা কোথায়? এই দেখ, তোর বাবা এসেছে। তোদের আজই আমি কলকাতায় নিয়ে যাব। ঘর থেকে ভেসে এলো আমার বলাইয়ের কণ্ঠের স্বর। বাবা, তুমি এসেছো? আসো, ঘরের ভেতরে আসো। আমি ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম, আর সাথে সাথে আমার নাকে একটা তীব্র গন্ধ ভেসে এলো। এই গন্ধ কোনো স্বাভাবিক গন্ধ নয়, যেন জলে মেশা কোনো মাংস, পচা মাংসের গন্ধ। দেখলাম বিছানায় গলা পর্যন্ত ঢেকে শুয়ে রয়েছে আমার ছেলে বলাই।
বলাই বাবা, তুই ঠিক আছিস তো? আর আর তোর মা কোথায়? মা তো সেই কখন গেছে ঘরের পেছনে বানের জল আটকাতে। মাকে আমি সেই কখন থেকে ডাকছি, কিন্তু মা তো আসছেই না। আচ্ছা, তুই তুই থাক, বাবা এক্ষুনি তোর মাকে নিয়ে আসছি। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে ঘরের পেছন দিকে গেলাম। ঘরের পেছনে এখনো জলের টইটুম্বর, সব কিছু যেন অথই জলে ভাসছে। কিন্তু বলাইয়ের মা কোথায়? সামনে জলে দেখলাম কি যেন একটা জিনিস ভাসছে, দুলতে দুলতে আমার দিকে এগিয়ে আসছে। পকেটে থাকা লাইটটার আলো সেদিকে ঘোরাতেই যা দেখলাম তা দেখে আমার বুকটা যেন আঁতকে উঠল। জলে ভেসে রয়েছে বলাইয়ের মা, তবে ভেসে আছে শুধু মাথাটা, শরীরের বাকি অংশ নেই। কে যেন পা থেকে গলা অবধি কোনো ধারালো সূচালো কিছু দিয়ে খেয়ে নিয়েছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে কি হলো কিছুই যেন আমার মাথায় ঢুকছে না। আমি আবার দৌড়ে ঘরে বলাইয়ের কাছে গেলাম। বাবা, মাকে খুঁজে পেলে? হ্যাঁ বাবা, তোর মাকে পেয়েছি, ওই বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে। চল বলাই, আমরা এক্ষুনি কলকাতা ফিরে যাব। এই বলে আমি বলাইয়ের গা থেকে চাদরটা সরাতেই দেখি বলাইয়ের গলা থেকে নিচ অব্দি কিচ্ছু নেই, শুধু মাথাটা বিছানায় পড়ে রয়েছে। পুরো বিছানা রক্তে জরাজীর্ণ হয়ে রয়েছে। কি হলো জামাই বাবু, ভয় পেয়ে গেলেন নাকি? আমি যে এখন মুক্ত, গ্রামের সবাইকে মেরে পা থেকে গলা অব্দি খেয়ে শেষ করে দিয়েছি। মাথাটা আমি খাই না, একদম ভালো লাগে না, শুধু হাড্ডি আর মগজ, একদম মজা না। তোর ছেলে, বউ, শ্বশুর শাশুড়ি আর কেউ নেই এই গ্রামে, জ্যান্ত এখন শুধু তুই আর ওই সনাতন। তবে কিছুক্ষণের মধ্যে সেটাও থাকবে না। এখন তোকে খাবো, তারপর সনাতন। কতক্ষণ যে আর এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? আশেপাশে তো কোনো অটো দেখতে পাচ্ছি না। এদিকে বেশি দেরি হলে তো আবার লঞ্চ পাবো না। আরে, ওই যে একটা অটো দেখা যাচ্ছে। এই অটো যাবে? অটোওয়ালা ঠিক আমার সামনে গাড়ি থামিয়ে বলল, কই যাবেন ভাই? কালুর ঘাটের দিকে যাবেন নাকি? যাবো, কিন্তু রাত হয়েছে, ভাড়াটা বাড়িয়ে দিতে হবে খন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা না হয় দেব। তবে আমাকে একটু তাড়াতাড়ি ঘাটে পৌঁছে দিতে পারবে? পারমু বই কি, উইঠা পারেন। এরপর আমি অটোতে উঠে বসে পড়লাম। আজ আমার একটা চাকরির পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্যই প্রায়শই শহরে আসতে হয়। এখন বর্ষাকাল, তাই বৃষ্টির জন্য একদিন আগেই আমি শহরে এসে মামার বাড়িতে ছিলাম। তবে আজ পরীক্ষা দিয়ে ফিরতে বেশ দেরি হয়ে গেল। যাই হোক, এখন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারলেই হয়। ভাই নামেন, ঘাটে চলে এসেছি। গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে অটোওয়ালাকে বিদায় দেওয়ার পর আমি কাউন্টারে গেলাম টিকিট কিনতে। বলছি যে মধুপুরে যাওয়ার লঞ্চ কখন আসবে? আর কিছুক্ষণ পরে আসবে।
আচ্ছা, কোনো কেবিন খালি আছে? হ্যাঁ, একটা কেবিন খালি আছে। সহজেই কেবিনের টিকিট পাওয়াতে অনেকটা নিশ্চিন্ত হলাম। টিকিট কিনে ঘাটের পাশে চায়ের দোকানে গিয়ে বসলাম। কোথায় যাচ্ছ বাবা? আমি মধুপুর যাব। ওখানেই থাকো নাকি? হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। আচ্ছা, রাতের লঞ্চ এখানে আসতে কয়টা বাজে? এই তো আর একটু পরেই চলে আসবে। আচ্ছা বাবা, তা তুমি কি চাটা খাবে? আচ্ছা, দিন তাহলে। চা খেতে খেতে কিছুক্ষণ অপেক্ষা করার পরই দূর থেকে দেখতে পেলাম লঞ্চ ঘাটের দিকেই আসছে। দোকানদার কাকু বললেন, ওই যে বাবা, মধুপুরের লঞ্চ চলে এসেছে। এই ঘাটে লঞ্চ বেশিক্ষণ থামে না বাবা। ঠিক আছে, চলি। ভালো থাকবেন কাকু। রাতের লঞ্চ তো, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, সাবধানেই যাব। তারপর আমি ঘাটের দিকে এগিয়ে গেলাম। লঞ্চ টার্মিনালে কিছুক্ষণ দাঁড়াতেই লঞ্চ ঠিক আমার সামনে এসে ভিড়ল। হাতে গোনা কয়েকজন লোকাল যাত্রী দেখতে পেলেও কাউকেই উঠতে দেখলাম না। হয়তো এ সময় তেমন কেউ ওদিকে যায় না। লঞ্চে ওঠার পর আমি কেবিন খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে কেবিনের কাছে পৌঁছে দেখলাম দরজা ভিতর থেকে আটকানো। আরে ভারী আজব তো, কেবিন ভিতর থেকে কে আটকালো? বেশ কিছুক্ষণ ধরে কেবিনের দরজা ঠোকাঠুকির পর একজন বখাটে ধরনের লোক বের হয়ে আসলো। আবে সমস্যা কি রে তোর? দরজা টোকাটুকি করছিস কিসের জন্যে? না মানে বলছিলাম যে এই কেবিনটা তো আমার। কি তোর? তা আমি কি করবো রে? এই বৃষ্টির দিনে এত চেঁচামেচি না করে এখান থেকে ভাগ সালে। চেঁচামেচি কে করছে? আর আমার কাছে তো কেবিনের টিকিট আছে। আবে সালে শোন, তোর এসব টিকিট ফিকিট আমাকে দেখাতে আসবি না। কেবিন আমার মানে আমার। কিন্তু এই কেমন কথা? এটা তো অন্যায়। আবে যা তো এখান থেকে, যা খুশি করকে যা। না, এর সাথে তর্ক করে কোনো লাভ নেই। তাই লঞ্চের কেবিন ক্রুর কাছে গিয়ে সবকিছু খুলে বললাম। কিছু মনে করবেন না, বিষয়টা আমি দেখছি। এটা আপনাদের কেমন নিয়ম? টিকিট ছাড়া অন্য কেউ কেবিনে উঠে কিভাবে? আচ্ছা, আমি দেখছি অন্য কোনো কেবিন খালি আছে কিনা। হঠাৎ একজন এসে লোকটির কানে কানে কি যেন বলল। আপনি আমাদের সাথে আসুন, একটা রুম খালি আছে। ঠিক আছে, চলুন তাহলে। তারপর তারা আমাকে একটি কেবিনে নিয়ে যায়। আপাতত একটু কষ্ট করে মানিয়ে নিন স্যার। লোকগুলো আমাকে কেবিনটা দেখিয়ে দিয়েই চলে যায়। কিন্তু একটা অদ্ভুত বিষয় হলো, এই কেবিনের বাইরে কোনো নাম্বার দেওয়া নেই। হয়তো কোনো সমস্যা থাকতে পারে। বেশি কিছু না ভেবে ভিতরে গিয়ে দেখলাম সব মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। যাক, অন্তত আজকের রাতটা ভালোভাবে কাটাতে পারলেই হলো। ঘাড়ের ব্যাগটা কেবিনে রেখে কিছু খাবার কেনার জন্য আমি ক্যান্টিনের দিকে গেলাম। যেহেতু রাতের বেলা, তাই সব যাত্রীরা নিজ নিজ কেবিনে বিশ্রাম নিচ্ছে, সেজন্যই বাইরে তেমন কোনো লোকজন নেই। এই যে শুনুন, আমাকে দুটো সবজি রোল দিয়েন। 80 টাকা দেন। কি বলেন ভাই, দুটো সবজি রোলের দাম এত? কি আর বলবো, জিনিসপত্রের যে এত দাম, আজকাল ব্যবসায় আর কোনো লাভ আছে? আপনি নিজেই কন। আচ্ছা আচ্ছা, দিন তাহলে। বলছি ভাই, রাতের বেলা বাইরে বেশি ঘোরাফেরা করবেন না। লোকটির কথাগুলো অদ্ভুত শোনালেও আমি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসি। তারপর কেবিনে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বাইরে তখন মেঘের গর্জনের সাথে বৃষ্টি পড়ছে। কতক্ষণ যে ঘুমিয়েছি তার কোনো ঠিক নেই। তবে হঠাৎ প্রচণ্ড এক মেঘের গর্জনে ঘুমটা ভেঙে যায়। বাইরে জানালার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। জানালার ঠিক বাইরে একজন নারী অবয়ব দেখতে পেলাম।
কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে খেয়ে থাকতে পারে? কেউ আবার বিপদে পড়ল না তো? কে ওখানে? কে? আমার ডাক শুনে চোখের পলকে কোথায় যেন মিলিয়ে গেল। উঠে গিয়ে জানালা খুলে কাউকেই দেখতে পেলাম না। হয়তো আশেপাশের কোনো কিছুর ছায়াও হতে পারে। আচমকা ঘুম ভেঙে যাওয়ার কারণে আমার আর কোনো মতে ঘুম আসছিল না। আরে, কেমন যেন মনে হচ্ছে না আশেপাশে কোনো মেয়ে কাঁদছে। পাশের কেবিনে নয় তো? এসব কি শুরু হলো? এদিকে কান্নার আওয়াজ, তারপর আবার এত রাতে দরজায় কে করা নাড়ছে? উঠে গিয়ে দরজা খুলে বাইরে এসে দেখি চারদিকে একেবারেই শুনশান নীরবতা। কোথাও তো কেউই নেই। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? একবার কি কেবিন ক্রুর কাছে গিয়ে বিষয়টা বলবো? তাই করি বল। তারপর আমি সাহায্যের জন্য স্টাফ রুমে গিয়ে দেখলাম সবাই বেহুশের মতো ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিলাম, বলছি ভাই শুনুন, এই যে ভাই শুনুন, একটা কথা আছে। এত রাতে আবার কি হলো? বলছি ভাই একটু এদিকে আসবেন। স্টাফ বলে কি আমাদের কোনো ঘুম নেই নাকি? না মানে আসলে কেবিনের বাইরে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ তো লঞ্চে শব্দ তো হবেই। না না, এটা অন্য কিছু শব্দ। আরে ধুর মশাই, ঘুমাতে দিন না। না, এদের বলে আর কোনো লাভ হবে না বলে মনে হচ্ছে। ব্যর্থ চেষ্টা না করে আমি কেবিনের দিকে গেলাম। কেবিনে ঢুকতে যাব ঠিক এমন সময় চোখ পড়ল বাইরে রেলিং ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। হয়তো সেও শব্দ শুনতে পেয়ে আমার মতো বাইরে এসেছে। আমি লোকটির কাছে গিয়ে বললাম, বলছি ভাই আপনি কি কোনো শব্দ শুনেছেন? নাকি এই কেবিনে উঠছেননি? হ্যাঁ, আর বলবেন না। এই কেবিনে আসার পর থেকেই কখনো দরজায় কেউ টোকা দিচ্ছে, আবার কখনো কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। আপনি জানালার বাইরে যাকে দেখছিলেন সে ছিল আমার স্ত্রী শ্যামলী। কিন্তু জানালা খুলে তো কাউকেই দেখতে পেলাম না। কিভাবে দেখবেন বলুন? সে তো অনেক আগেই মারা গিয়েছে। আপনি কি সব বলছেন জাতা? কি করে সম্ভব এটা? আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আচ্ছা বলছি, শুনেন তাইলে। বছর 2 আগে এমনই এক দুর্যোগ রাতে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। বলছি, এত রাতে এভাবে গহনা পরে আসা তোমার উচিত হয়নি। বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই মেয়েদের মাথা ঠিক থাকে না। এমনিতেই দিনকাল ভালো না। যখন ঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম তখন দূর থেকে কয়েকজন লোক আমাদের দিকে কুনজরে তাকিয়েছিল। তাদের উদ্দেশ্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। পিছনের লোকের দিকে তাকিও না, ওদেরকে আমার সন্দেহজনক বলে মনে হচ্ছে। এখন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারলেই হয়। কতবার যে বললাম এত সেজো না, আমার তো কোনো কথাই তুমি কানে নাও না। আরে ওই তো লঞ্চ চলে এসেছে। চলো চলো যাই। লঞ্চে ওঠার পর লক্ষ্য করলাম ওই লোকগুলো আমাদের পিছে পিছে লঞ্চে উঠল। বেশি কিছু না ভাইবে আমরা কেবিনে চলে আসলাম। কিন্তু তখনও জানতাম না ওটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে দুর্বিষহ রাত। যখন আনুমানিক রাত 11টা বাজে, বাইরে তখন বিদ্যুতের জলকাঠির সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা কেবিনে বিশ্রাম নিচ্ছি। ঠিক এমন সময় হঠাৎ করে জোরে জোরে দরজায় কে যেন কড়া নাড়ল। এ অসময়ে কে আসতে পারে? হয়তো কোনো প্রয়োজন থাকতে পারে ভেবে আমি দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই ওই লোকগুলো জোরপূর্বক কেবিনে ঢুকে গেল। তারপর দরজা ভিতর থেকে আটকে দিল। কারা আপনারা? এসব কি হচ্ছে? একদম চুপ।
কোনো কথা বলবি না, শব্দ করলে গলা নামিয়ে দেব। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও। এ ওর মুখটা চেপে ধর, আর কি আছে সব নে ওদের থেকে। তারপর আমাদের অস্ত্র দেখিয়ে সব কিছু কেড়ে নিতে শুরু করে। এক পর্যায়ে যখন ওরা শ্যামলীর গলার হাতটা কেড়ে নিতে চায়, তখন ও দিতে রাজি হয় না। দিয়া দাও শ্যামলী, ওদের কোনো মায়া তয়া নাই। কিন্তু তারপর ও দিতে না চাওয়ায় এক পর্যায়ে টেনে হিসড়ে নিতে গিয়ে ওর গলায় ছুরি চালিয়ে দেয়। শ্যামলী! ডাকাতগুলো আমাকে আটকানোর জন্য প্রচন্ড জোরে মাথায় আঘাত করে সব কিছু নিয়ে পালিয়ে যায়। নিজের জীবন দিয়ে হলেও ওই হাটটিকে রক্ষা করতে চেয়েছিল, কারণ হাটটি ছিল শ্যামলীকে দেওয়া আমার মায়ের শেষ উপহার। কিন্তু শেষ পর্যন্ত ওই শয়তানদের হাতেই ওর সেই কালো রাত কেটে গিয়েছে বহুদিন আগেই। তবে নেই শুধু শ্যামলী, কিন্তু আমি এখানে প্রায় আসি যদি শ্যামলীর সাথে আমার আবারও দেখা হয়। যাই হোক, কথা বলতে বলতে সকাল হয়ে এলো, আমি চলি তাহলে। লোকটি তার অশ্রুজল চোখে লুকিয়ে চলে যায়। আমি নির্বাক দৃষ্টিতে সকালের সূর্যোদয়ের দিকে তাকিয়ে রইলাম। আমাদের সমাজে এমন নির্মম ঘটনার কারণে কত হাসি খুশি জীবনই না নষ্ট হয়। কিছুক্ষণ পরে মধুপুরে গিয়ে লঞ্চ থামতেই আমি নেমে গেলাম। ঘাটে নামার পর পিছন থেকে গত রাতের সেই কেবিন ক্রু আমাকে ডাকতে ডাকতে ছুটে আসলো। কি হয়েছে, আমাকে ডাকলেন কেন? ভাই, গতকালকে কোনো উপায় না পেয়ে আপনাকে ওই কেবিনে থাকতে দিয়েছিলাম। আপনার কোনো অসুবিধা হয়নি তো? আমি সবকিছু জেনেও না জানার ভান করে বললাম, কেন, কি আছে ওই রুমে? আসলে বছর 2 আগে ডাকাতের কবলে পড়ে এক দম্পতি মারা গিয়েছিল। মানে তারা দুজনই কি মারা গিয়েছিল? হ্যাঁ, মেয়েটির গলায় ছুরি চালিয়ে দিয়েছিল, আর ছেলেটির মাথায় আঘাত লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তারা দুজনই মারা যায়। তাহলে গত রাতে আমি যার সাথে কথা বলছিলাম সেও মারা গিয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? কিছু বললেন ভাই? না না, কিছু না, আমি যাই তাহলে। তার মানে বর্ষা রাতে লঞ্চ যাত্রায় ওদের দুজনকেই দেখা যায়। এসব কাউকে বলেও কোনো লাভ নেই, তবে আশা করি হয়তো ওরা একদিন মুক্তি পাবে। নায়েব মশাই তো এখনো এলেন না। তাই তো দেখছি। উফ, একটা কাজ যদি এই অকর্মণ্য নায়েবকে দিয়ে হয়। একবার যদি এই সময় পেরিয়ে যায়, তবে আবার 1 বছরের অপেক্ষা। কিন্তু না 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 না, আমি অতদিন অপেক্ষা করতে পারবো না। যা করার আজই করতে হবে। আর কত দূর গো? আমি যে আর হাঁটতে পারছি না। এই তো চলেই এসেছি প্রায়, চল চল। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছে মনে হয়। বাহ বাহ। ওরা কারা? ওরা এখানে কি করছে? আরে আরে, ওরাই তো তোকে জাদু করে অনেক খেলনা এনে দেবে। তুই বস এখানে চুপটি করে। এত দেরি করলে তুমি নায়েব, কি বলবো। নিন বাবা, আপনি এবার যজ্ঞ শুরু করুন। হেদারিণী খাদায় ছেদায় সর্বদুষ্টাং খর্গং ছিন্দে ছিন্দে। ওং হিং ক্রিং রণচণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং রণচণ্ডায় নমঃ। এবার বাচ্চাটাকে নিয়ে আসুন। নায়েব যখন বাচ্চাটিকে মিষ্টি কথায় ভোলাতে ব্যস্ত, সে সময় তান্ত্রিক জমিদার মশাইকে আড়ালে ডেকে বলল, দেখুন জমিদার মশাই,
যদি অভীষ্ট ফল লাভ করতে চান তবে কিন্তু এক কোপেই বলি দিতে হবে। আপনি আপনি পারবেন তো? পারবো না মানে? বয়স হয়েছে তো কি হয়েছে, এখনো গায়ে চোর আছে আমার। ওইটুকু বাচ্চার মাথা খড়গের এক কোপেই নামিয়ে দিতে পারবো। যদি তা না পারেন তবে তবে কিন্তু অনর্থ হয়ে যাবে, আর সেটাকে আটকানোর সাধ্য কিন্তু আমার নেই। কিচ্ছু হবে না, চলুন আপনি। কোন বাচ্চা, আজ তোকে মায়ের কাছে বলি দিয়ে জমিদার প্রতাপচন্দ্রের সমস্ত সম্পত্তির জক হিসেবে নিয়োগ করব। তুই ততদিন পর্যন্ত তার সম্পত্তি রক্ষা করবি যতদিন না তিনি আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসছেন। না না না, এরকম করো না, আমাকে ছেড়ে দাও। আমি আমি মায়ের কাছে যাব, ছেড়ে দাও আমাকে। নিন জমিদার মশাই, বলি দিন। মনে রাখবেন, এক কোপে কাটতে হবে। হ্যাঁ, এটা আর কোনো ব্যাপার নাকি? দিন। না না না, এরকম করো না, ছেড়ে দাও আমাকে। হায় হায়, এটা কি করলেন জমিদার মশাই? দাঁড়াও দাঁড়াও, আর একবার চেষ্টা করি। চুপ, একদম চুপ, চুপ। ওকে ওকে চুপ করিয়ে কি হবে জমিদার মশাই? যা অঘটন ঘটার সে তো ঘটেই গেছে। কিচ্ছু হয়নি, এবার আমি সফল হবই। বলি তো দিলেন, তবে তবে এতে কিছু লাভ হবে না। হবে না মানে? হবে না মানে কি? হতেই হবে। তুমি তোমার যজ্ঞ সমাপ্ত করো। এ করছি, কিন্তু কোনো কিন্তু নয়, আমার উদ্দেশ্য কিছুতেই ব্যর্থ হতে পারে না। মায়ের প্রদীপ নিভে গেল। না 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 না, এ তো ভালো লক্ষণ নয়। দেবী রুষ্ট হয়েছেন। ঘোর অনর্থ, ঘোর অনর্থ। এখন কি করব তান্ত্রিক? সবার আগে এই বাচ্চাটির দেহ এখানে পুঁতে আমাদের পালাতে হবে। কিন্তু জক, আমার সম্পত্তির পাহারাদার। আগে নিজের প্রাণ বাঁচান, তারপর জখের চিন্তা করবেন। চলুন চলুন, তাড়াতাড়ি দেহটা পুঁতে ফেলতে হবে। তিনজন মিলে বাচ্চাটির দেহ পুঁতে দিয়ে তখনকার মতো যে যার বাড়িতে পালিয়ে যায়। পরের দিন সকালে জমিদার তার বাড়িতে তান্ত্রিককে ডেকে পাঠান। ব্যাপারটা কি যে হলো তান্ত্রিক, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনাকে বলেছিলাম, এক কোপে বলি না দিলে অনর্থ হবে। তাই হয়েছে। আর হেয়ালি না করে ব্যাপারটা খোলসা করে বলো না। শুনুন জমিদার মশাই, এক কোপে বলি দেওয়া না হলে দেবী রুষ্ট হন। সেই সাথে যাকে বলি দেওয়া হচ্ছে তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। মানে কিভাবে প্রতিশোধ নেবে? ও যতক্ষণ আমাদের তিনজনকে না মারতে পারছে ততক্ষণও শান্ত হবে না। সে কি, এখন আমার কি হবে? আমার ঘরে যে বউ বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে ওরা যে অনাথ হয়ে যাবে তান্ত্রিক। নায়েব, তোমার নাকা কান্না বন্ধ করো। আচ্ছা তান্ত্রিক, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় একটা আছে হয়তো, কিন্তু কি উপায় বলো বলো। আগামী অমাবস্যার সময় একটা যজ্ঞ করে তারপর আমি ওই দেহটাকে পুড়িয়ে ফেলবো। তাহলে হয়তো
কাজের কাজ কিছু হতে পারে। কিন্তু আগামী অমাবস্যা আসতে তো অনেক দেরি, ততদিনে তো ও আমাদের মেরেই ফেলবে। দেখুন, ও দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে, তাই আগামী অমাবস্যা অবধি সন্ধ্যার পর যদি আমরা বাড়ি থেকে না বের হই, তাহলেই আরও আমাদের কিছু করতে পারবে না। বেশ, অসুবিধা একটু হবে ঠিকই, কিন্তু কি আর করার, তাই করতে হবে। হ্যাঁ, যাই হয়ে যাক, সূর্যাস্তের পর কিছুতেই বাড়ি থেকে বের হবেন না। হ্যাঁ, কিন্তু আমার সম্পত্তির কি হবে তাহলে তান্ত্রিক? আমার ছেলে তো দানবীর, আমার অবর্তমানে এ সম্পত্তি তো 7 ভূতের লুটে ফুটে খাবে। আপনি চিন্তা করবেন না, আগে আগে এই ফাঁড়াটা কাটুক, তারপর আমি আবার নতুন করে যজ্ঞ করে আপনার সম্পত্তি পাহারা দেওয়ার জন্য জগ তৈরি করে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আর সকলেরই তো তার বংশেই পুনর্জন্ম হয়, আর সে তার আগের জন্মের চিহ্ন নিয়েই জন্মায়। একদম ঠিক। তাই তাই জমিদার বাবুর যখন পুনর্জন্ম হবে, তার হাতের জড়ুলের চিহ্ন দেখে জগ তাকে সমস্ত সম্পত্তি ফেরত দিয়ে দেবে। কিন্তু আপনি তো আগের দিন বলেছিলেন যে জগ তৈরি করতে হলে 12 বছরের নিখুঁত ছেলে লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই, নাহলে তাকে বলি দেওয়া যাবে না যে। আসলে আগেরটা তো অনেক কষ্টে জোগাড় করেছি, আর কি পাবো। ওসব নিয়ে পরে ভাবা যাবে। তোমার দ্বারা যদি নাই হয় নায়েব, তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। না না জমিদার মশাই, আমি আমি ওটা ঠিক বলতে চাইনি। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি একটু বিশ্রাম নেব। যে আজ্ঞে জমিদার মশাই, শুধু আমার কথাটা খেয়াল রাখবেন, কোনো মতেই আপনারা দুজন আজ থেকে সূর্যাস্তের পর আর বেরোবেন না, তাহলে মৃত্যু নিশ্চিত। একদিন সন্ধেবেলা ওই গ্রামের হারু তার গরু ঘরে ফিরছে না দেখে জঙ্গলের দিকে যায়। জঙ্গলের একটু ভেতর দিকে যেতেই হঠাৎ দেখে যে মাটি কাঁপছে। এ কি, ভূমিকম্প হচ্ছে নাকি? ওরে বাবা, এখনই পালাতে হবে। এ আমি কি দেখছি? এ যে ভূত! হারু ওখান থেকে পালিয়ে যায় এবং সারা গ্রামে ভূতের কথা চাউর হয়ে যায়। জমিদার, নায়েব ও তান্ত্রিক বুঝতে পারে সে প্রতিশোধ নিতে এসেছে। এমনই একদিন তান্ত্রিক রাতের বেলা ঘরে শুয়েছিল। এমন সময় এক লোক এসে তান্ত্রিককে ডাকতে শুরু করে। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, দরজা খোলো, খুব দরকার। তান্ত্রিক বাবা। এই রাত দুপুরে কে চেঁচায়? যা যা, বাড়ি যা, কাল সকালে আসবি। অনেক দূর থেকে এসেছি তান্ত্রিক বাবা, বড় বিপদে পড়েছি, একবার দরজাটা খোলেন। চালিয়ে মারলো তো। তখন থেকে বলছি কাল সকালে আসিস, কথা কানে যায় না নাকি? এই রাতে আমি কোথাও যাব না। তান্ত্রিক বাবা, আমার বউকে ভূতে ধরেছে, আপনি না গেলে অনর্থ হয়ে যাবে। চলুন বাবা, সেই নদীর ওপারের গ্রাম থেকে আসছি। কাল সকালে গিয়ে ছাড়িয়ে দিয়ে আসবো ভূত, এখন যা। বাবা বাবা, আপনার যত টাকা লাগবে, যত সম্পত্তি লাগবে আমি দেব, কিন্তু এখনই চলুন। যত টাকা লাগবে দিবি? বেশ বেশ, অপেক্ষা কর। আমার এই মন্ত্রপুত ত্রিশূল থাকতে আমার আর ভাবনা কি? কোনো অপশক্তি আমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। চল চল এবার, তবে মনে রাখিস যত টাকা চাইবো তাই দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাই দেব, আপনি তাড়াতাড়ি চলুন।
লোভে লোকটার সাথে নৌকায় করে তার বাড়ি গিয়ে সব কাজ সেরে তান্ত্রিক যখন বাড়ি ফেরার জন্য নদীর ঘাটে এলো তখন অনেক রাত। ঘাটে একটা নৌকো বাঁধা আছে দেখে তান্ত্রিক তাতে উঠে বলল, বলি, নৌকায় মাঝি আছে নাকি? ওপারে যাবে? কি বলতে না বলতেই নৌকা ভাসিয়ে দিল। আমার অপেক্ষাতেই ছিল নাকি? এই অন্ধকারে মাঝি কেউ তো দেখতে পাচ্ছি না। ও মাঝি, বলি, কথা বলো না কেন? নৌকা যখন মাঝ নদীতে তখন হঠাৎ করেই প্রবল ঝড় ও মেঘের গর্জন শুরু হয়। বিদ্যুতের চমকে তান্ত্রিক দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটা। কি তুই? দাঁড়া, এখনই তোকে সায়স্তা করছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে। আমায় মারিস না। সব সব ওই জমিদারের দোষ। আমাকে মারিস না। কি হয়েছে কি নায়েব? সর্বনাশ হয়ে গেছে জমিদার মশাই। সে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। মানে কি বলতে চাইছো? খোলসা করে বলো। তান্ত্রিক মারা গেছে জমিদার মশাই। ওর মাথা কাটা লাশ নদীতে ভেসে উঠেছে। এ ওই জখেরই কাজ। কি বলো কি নায়েব? তাহলে এবার আমার সম্পত্তির কি হবে? আপনি থাকুন আপনার সম্পত্তি নিয়ে, আমি চললুম আমার বাড়ি। আগামী অমাবস্যার আগে রাতে কেন, দিনের বেলাতেও বাড়ি থেকে বের হবো না আমি। চললুম। বাবা গো, ও কি পেটে ব্যথা করছে, মরে গেলাম গো। আরে বলি, হয়েছেটা কি? রাত দুপুরে এমন চেঁচাচ্ছ কেন শুনি? পেটে ব্যথায় মরে গেলাম যে। উফ বাবা গো। 3 দিন ধরে ঘরের মধ্যে বসে বসে 4 বেলা গান্ডে পিন্ডে গিলেই যাচ্ছ। তো তোমার পেটে ব্যথা হবে না তো কার পেটে ব্যথা হবে শুনি? করছো কেন? একবার মনে হয় বড় বাইরে যেতে হবে। তো যাও না, লণ্ঠনটা নিয়ে যাও। বলছিলাম যে তুমি একটু আমার সঙ্গে যাবে গো। আমি যাব মানে? কোথায় যাব? পেটের যা অবস্থা গিন্নি, তাতে পুকুর পাড়ে আর যেতে পারবো না। উঠোনের পাশের যে ঝোপটা আছে ওর আড়ালেই সেরে নেব। তুমি একটু লণ্ঠনটা নিয়ে গিয়ে দাঁড়াবে গো। হায় হায়, মিনসে 3 কাল গিয়ে 1 কালে ঠিকলো, এখন নাকি আমায় ওনার জন্য লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকতে হবে। কথা না বাড়িয়ে চলো গিন্নি, আমি যার পারছি না। এই বলে নায়েব তার গিন্নিকে নিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। পেটের চাপ সামলাতে না পেরে নায়েব তড়ি ঘড়ি ঝোপের পেছনে চলে যায়, আর তার গিন্নি কিছু দূরে দাঁড়িয়ে থাকে হাতে লণ্ঠন নিয়ে। কিছুক্ষণ যেতে না যেতেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘন ঘন মেঘ ডাকতে থাকে। কই গো, তোমার হলো? এবার তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই তো, আর একটু দাঁড়াও গিন্নি। উত্তর, এই রাত দুপুরে তোমার জন্য বৃষ্টিতে ভিজতে পারবো না আমি ঘরের দাওয়ায় গিয়ে বসলুম, তুমি এসো। না না গিন্নি, তুমি যাও না, আমি একা হয়ে যাব। আমার যে ভয় লাগছে। পুরোর নাকি ভয় করছে। এই যে এখানে বসেছি, যা করার তাড়াতাড়ি করে এসো তো বাবু। রাত দুপুরে যত ঝামেলা। রাম 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 রাম। ও মা গো। আমার মেরে ফেলবে গিন্নি।
গিন্নি বাঁচা! ওগো ওগো কি হলো গো? কে মেরে ফেলবে? কোথায় কোথায় তুমি কোথায়? ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো! পরের দিন সকালে জমিদারের কাছে নায়েবের মৃত্যুর খবর যখন পৌঁছালো, জমিদার ভাবতে লাগলেন, এখন আমার কি হবে? ছলে বলে কৌশলে ওই জক্ত তান্ত্রিক আর নায়েব দুজনকেই মেরে ফেললো। এবার তো আমার পালা। না না না, আমি কিছুতেই মরবো না। আমার এত সম্পত্তির কি হবে? আমাকে তো কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবেন ভেবে পেলেন না জমিদার। এদিকে প্রাণের ভয়ে তিনি খাওয়া দাওয়া ছেড়ে ঘরে বন্দি হয়ে আছেন। কেটে গেল এভাবে একটা সপ্তাহ। সেদিন সকালে বিছানায় শুয়ে শুয়ে জমিদার ভাবছিলেন, না না না, এভাবে আর কতদিন ঘরে বন্দি থাকবো? আর ভালো লাগছে না। উপায় কিছু তো একটা বের করতেই হবে। আচ্ছা, আজই তো অমাবস্যা। ওই তান্ত্রিক বলেছিল আগামী অমাবস্যার সময় একটা যজ্ঞ করে তারপর আমি ওই দেহটাকে পুড়িয়ে ফেলবো। তাহলে তাহলে হয়তো কাজের কাজ কিছু হতে পারে। তান্ত্রিক তো নেই, তাহলে ওই কাজ আজ রাতে আমাকেই ওই ছেলের কঙ্কাল পুড়িয়ে ফেলে করতেই হবে। কিন্তু যজ্ঞ? না না না, ও থাক, যজ্ঞের কোনো প্রয়োজন নেই। পুড়িয়ে ফেললেই লেটা চুকে যাবে। তারপর আমি আবার নতুন জগ তৈরি করব। হ্যাঁ। নিজের ভাবনা মতো সেই দিন রাতে জমিদার 4 জন লাঠিয়াল নিয়ে জঙ্গলের ভেতর সেই জায়গাটায় গেলেন যেখানে মৃত বাচ্চাটিকে পুঁতা হয়েছিল। এই, তোরা এখানটা খোঁড়, দেখবি একটা কঙ্কাল পাবি। ওটা বের করে পুড়িয়ে দে। জমিদার মশাই, অনেকটা তো খুঁড়ে ফেললাম, কিন্তু এখানে তো কোনো কঙ্কাল নেই। সে কি, এখানেই তো থাকার কথা। আচ্ছা দেখ তো এখানে কোনো খড়গ আছে নাকি। না জমিদার মশাই, কিচ্ছু নেই। এখানেই তো ছিল, গেল কোথায়? তাহলে তান্ত্রিক বা নায়েব কি কিছু করেছে? এখন তাহলে কি করব জমিদার মশাই? হ্যাঁ, তোরা একটু আশেপাশে খুঁড়ে দেখ তো, পাওয়া যায় নাকি। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, তাই দেখছি। লাঠিয়ালরা আবার মাটি খুঁড়তে শুরু করে। এমন সময় আবার হঠাৎ করে ঝড় ওঠে। ভীষণ জোরে বাজ পড়তে থাকে। লাঠিয়ালরা খোঁড়া থামিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে একটা কালো ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। সেই ছায়ামূর্তির সামনে আসতে বোঝা যায় সেই জক। এক হাতে তার কাটা মুন্ডু আর খড়গ হাতে দাঁড়িয়ে আছে। ভূত ভূত মেরে ফেলবে আমাদের, পালা পালা সবাই। একই, এই তোরা সব আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? যাস না, মেরে ফেলবে আমাকে। আমাকে মারিস না, আমার অন্যায় হয়ে গেছে। আমি সম্পত্তির লোভে অন্ধ হয়ে আর ওই তান্ত্রিকের কথায় অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমাকে মারিস না। ছোট বাবু, শিগগির চলুন জঙ্গলে। আমাদের জমিদার মশাইকে ভূতে মেরে ফেলবে। কি বলছিস কি তোরা? কি হয়েছে? এই রাত দুপুরে বাবা জঙ্গলে গেছে কেন? জমিদার বাবুই তো আমাদের নিয়ে গেলেন জঙ্গলে, তারপর বললেন
তা তোরা এই অবস্থায় বাবাকে ফেলে চলে এলি? চল 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 দেখি, না জানি বাবা এখন কি অবস্থায় রয়েছে। লাঠিয়ালদের সঙ্গে নিয়ে জমিদার মশাইয়ের ছেলে যখন সেই জঙ্গলে পৌঁছালো, দেখতে পেল একদিকে তার বাবার মুন্ডহীন মৃতদেহ পড়ে রয়েছে, আরেক দিকে পড়ে রয়েছে একটি বাচ্চা ছেলের কঙ্কাল ও খুলি, তার হাতে খড়গ ধরা। আসল ঘটনা কি হয়েছে বুঝতে আর তার বাকি থাকলো না। সে জমিদার মশাইয়ের সাথে সাথে ওই বাচ্চাটিরও দেহ দাহ করে দিল। এরপর থেকে গ্রামে আর কেউ ওই জখকে দেখেনি।